খুলেছি। খুলছো? ইয়েস স্যার। তাহলে আজকে সন্ধ্যায় যে পরীক্ষাটা হবে সেটা হবে যে প্রথম অধ্যায় সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে দশম অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। ওই স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায় পড়ব। দশম অধ্যায় হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। এই অধ্যায় থেকে প্রতিটা পরীক্ষায় 2টা করে প্রশ্ন আসবে, 10 নাম্বার করে করে 20 নাম্বার বাধ্যতামূলক। অর্থাৎ এই অধ্যায়ের প্রশ্নগুলো আনসার করাটা বাধ্যতামূলক। তোমাকে এগুলো আনসার করতেই হবে। স্যার দুটো সৃজনশীল যায় না? বুঝিনি? এই অধ্যায় থেকে বেশি সৃজনশীল যায় না দুইটা? হ্যাঁ, এই অধ্যায়ের ক বিভাগের 2টা সৃজনশীল বাধ্যতামূলকভাবে তোমাকে আনসার করতে হবে। অর্থাৎ তোমাদের সর্বমোট 11টা প্রশ্নের মধ্যে ক বিভাগ এবং খ বিভাগে ভাগ করা। ঠিক আছে? ক বিভাগে হচ্ছে ক বিভাগের 2টি প্রশ্ন অবশ্যই আনসার করতে হবে এবং এই 2টা বাদে বাকি খ বিভাগের 9টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নে আনসার করবা। ঠিক আছে? খ বিভাগ থেকে বাছাই করার সুযোগ আছে। খ বিভাগ থেকে তুমি জাবেদা করবে না খতিয়ান করবে না রেওয়ামিল করবে, এটা তোমার যাচাই করার বা চয়েস করার একটা সুযোগ আছে। কিন্তু ক বিভাগের গুলো তুমি না পারলে চয়েস করার কোনো সুযোগ নেই, তোমাকে এগুলো করতেই হবে। বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ ক বিভাগের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই আনসার করতে হবে। ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারটা আসলে একটু মনোযোগ দিয়ে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এটা একটু তুলনামূলক কঠিন তুলনায় এই চ্যাপ্টারটা একটু তুলনামূলক কি কঠিন। ঠিক আছে? ওকে, তাহলে এমনিতে তোমরা তো আর্থিক বিবরণী বাসায় করতেছো মনে হয়, কম বেশি সবাই করতেছো না? জি স্যার। ইয়েস স্যার। আসলে আজকের একটা ক্লাসে আর্থিক বিবরণী সম্পূর্ণ শেষ করা সম্ভব না। ঠিক আছে? কাজে আমরা একটু বেসিক জিনিসগুলো একটু জানবো, মূল বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আর্থিক বিবরণীতে সর্বমোট আচ্ছা এখন আলোচনায় কি কি আছে একটু দেখি। আর্থিক বিবরণী, বিশদায় বিবরণী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রথমে আসো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা কি? আর্থিক বিবরণী হচ্ছে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় মূলত সেটি। অর্থাৎ প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান বছর শেষে তাদের ব্যবসার আর্থিক অবস্থা জানতে চায়, লাভ ক্ষতির পরিমাণ জানতে চায়। ঠিক কিনা? প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বছর শেষে তাদের ব্যবসায়ের সার্বিক অবস্থা জানতে চায়, তাদের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এগুলো জানতে চায় কিনা? বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ একটা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক সার্বিক আর্থিক অবস্থা, ভালো মন্দ, লাভ ক্ষতি, সম্পদ, দায় ইত্যাদির পরিমাণ জানতে চায় এবং সেটার উপর ভবিষ্যতে ব্যবসায় বৃদ্ধি করা বা ব্যবসা বন্ধ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়। অর্থাৎ ব্যবসায় যদি লাভ হয়, একজন ব্যবসায়ী যদি কোনো একটি ব্যবসায়ের মধ্যে লাভ হয়
তাহলে তিনি কি করবে? নতুন আরেকটি একই রকম ব্যবসা প্রতিষ্ঠান চালু করবে না? ধরো একজনের একটা রেস্টুরেন্টে খুব ভালো বিক্রি হচ্ছে, চলতেছে, তাহলে সে কি করবে? অন্য জায়গায় আরেকটা নতুন রেস্টুরেন্ট খুলবে না? কথা বলো না। ওই শুনতে পাচ্ছ? Yes, sir. অর্থাৎ কোনো একজন ব্যবসায়ী যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে চলে, লাভ হয়, তাহলে তিনি কি করবে? তিনি আরেকটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করার চিন্তা ভাবনা করবে না? Yes, sir. না, তারপরে যদি তার ব্যবসাটা যদি ক্ষতি হয়, লস হয়, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি তার পূর্বের ব্যবসাটি বন্ধ করে দিয়ে নতুন একটি ব্যবসায় চালু করার চিন্তা করবেন কিনা? বুঝেছো? তাহলে Yes, ব্যক্তির sir. আর্থিক অবস্থার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আর্থিক বিবরণী কি করা হয়? প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর উপর ডিপেন্ড করে, নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠান তাদের কি করে? সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমরা আমাদের সমাজে দুই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান দেখতে পাই। কয় ধরনের? দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। একটা হচ্ছে কি সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা মানুষকে বিভিন্ন ধরনের সেবা দেয়, যেমন হাসপাতাল, ঠিক আছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে কি প্রাইভেট প্রাইভেট টিচিং হোম, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে কোনো পণ্য দেয় না, কি দেয়? সেবা দেয়। বুঝতে পেরেছো কিনা? আরেকটা হচ্ছে কি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যারা পণ্য ক্রয় বিক্রয় করে। ঠিক আছে? এই দুই ধরনের প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী একেবারে সিম্পল, সোজা। করছো তোমরা সেবা প্রদানকারী আর্থিক বিবরণী? সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করেছো কিনা? দেখো, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে বলা হয় আর্থিক বিবরণী। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মানে লাভ কত হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এই বিষয়টা, এবং আর্থিক অবস্থা মানে হচ্ছে সম্পদ, দায় দেনা ইত্যাদির অবস্থা জানার জন্য যে কাঠামোবদ্ধ, অর্থাৎ নিয়ম অনুসারে, নিয়মের বাইরে যাইতে পারবে না। ঠিক আছে? নিয়মের ভিতরে কি করতে হবে? বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছো? Yes, sir. তাহলে আর্থিক প্রতিষ্ঠানের জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। আন্তর্জাতিক হিসাবমান 1 ISA 01 অনুযায়ী আর্থিক বিবরণীর 5টি অংশে প্রস্তুত করা হয়। কয়টি অংশে? 5টি অংশ, অর্থাৎ মোট 5টি বিবরণী প্রস্তুত করা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে? একটা কি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকের অংশ কত, মালিকের অংশটা জানার জন্য প্রস্তুত করা হয় কি মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সম্পদ এবং দায়গুলোকে সাজিয়ে প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান মোট দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার যে বিবরণী, সেটাই হলো আর্থিক অবস্থার বিবরণী। মূলত আমরা নবম দশম শ্রেণীতে এই 3টা বিবরণী করে থাকি। নবম দশম শ্রেণীতে আমরা কয়টা বিবরণী করি? এই 3টি বিবরণী আমরা কি করি? প্রস্তুত করি। এর বাইরে আরো 2টি বিবরণী আছে, মোট 5টি বিবরণী না? তার মধ্যে হচ্ছে কি নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এটা করতে হবে না, নবম দশম শ্রেণীতে প্রস্তুত করতে হবে না। এটা তোমরা যখন ইন্টারের ক্লাসে যাবে, অর্থাৎ উচ্চতর শ্রেণীতে যাবে, তখন এটার বিষয়ে তোমাদের করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা,
অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে বিষয়গুলো ব্যবহার করব সেগুলোর যে নোট দিতে হবে, প্রয়োজনীয় নোট দিতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে টিকা দিতে হবে। ঠিক আছে, এবার আসো প্রথমে বিশদ বিবরণী। তাহলে আর্থিক অবস্থা বিবরণীর 5টির মধ্যে প্রথম বিবরণীটা হচ্ছে বিশদ বিবরণী। তাহলে বিশদ বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয়। হিসাব কয় প্রকার বলেছিলাম মনে আছে তোমাদের? হিসাব কয় প্রকার বলেছিলাম মনে আছে কি? গতকালকেই বলেছি 5 প্রকারের মধ্যে সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের মধ্যে আমরা বিশদ বিবরণীর জন্য কোনগুলো ব্যবহার করব, কোন ধরনের হিসাব ব্যবহার করব? তাহলে 5 প্রকারের মধ্যে আমরা ধরনের কি করব, এই হিসাব ব্যবহার করব। একটা হচ্ছে আয় এবং একটা হচ্ছে ব্যয়। আয় এবং ব্যয়গুলোর সাহায্যে কি করব, যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। বিশদ আয় বিবরণীতে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটির কোনটি অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, বুঝছো কিনা? Yes, sir. বিশদ আয় বিবরণীতে হিসাবের কোন 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 পার্টগুলো অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র? ওই বলো। মাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো কি হবে, হিসাবে অন্তর্ভুক্ত হবে, বাকিগুলো হিসাবে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো, দুই ধরনের প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী করতে হবে। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ঠিক আছে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনগুলো? যারা মানুষকে বিভিন্ন ধরনের সেবা দেয়, বিভিন্ন ধরনের সেবা দিয়ে যারা টাকা ইনকাম করে, অর্থ উপার্জন করে, মূলত সেগুলোকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বলা হয়। আর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যারা পণ্য যেমন টিভি, ফ্রিজ বিক্রয় করে, বিভিন্ন ধরনের চাল ডাল দ্রব্যপণ্য বিক্রয় করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের পোশাক বিক্রয় করে, এগুলোকে বলা হয় কি, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এই 2 ধরনের প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং দুটোর নিয়ম কিন্তু একটু ডিফারেন্স। প্রথমে সেবা প্রদানকারীর ক্ষেত্রে কিরকম করতে হয়, করেছো তোমরা কখনো? সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করছো কিনা? নন্দী, নন্দী কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার, বলছি যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করেছো কখনো তুমি? হ্যাঁ স্যার, করছি তো। ওটা কিভাবে করতে হয় বলবা একটু? ব্যয়গুলো কি কোনো ভাগ করতে হয়? সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় ব্যয়ের কোনো ভাগ নেই, অর্থাৎ মোট আয়গুলোকে একদিকে লিখে ব্যয়গুলোকে অপর দিকে লিখে আয় থেকে ব্যয়ের অংশ বাদ দিতে হয়, তাহলে আমরা নিট লাভ বা ক্ষতি পেয়ে যাই। ঠিক আছে, ইয়েস স্যার। অর্থাৎ আয়গুলোকে একদিকে লিখবো এবং ব্যয়গুলোকে এগুলোকে আরেকদিকে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে কি পাবো, একদম সিম্পল। এটা সেবা নিট মুনাফা। প্রদানকারীটা একেবারে সহজ না? হ্যাঁ স্যার। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে 3টা ধাপে প্রস্তুত করতে হয় বিশদ আয় বিবরণী। কয়টি ধাপে? 3টি। প্রথম ধাপে মোট মুনাফা, দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা, তৃতীয় এবং সর্বশেষ নিট ধাপে মুনাফা। নিট মুনাফা। ঠিক নিট আছে, মুনাফা। প্রথম ধাপের মোট মুনাফা হবে কিভাবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, অর্থাৎ প্রতিষ্ঠানের নিট এটা মোট মুনাফা। বিক্রয় থেকে অলিখিত বিক্রয় যোগ করব, বাদ বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় পরিবহন থাকলে বাদ দিব, সরি, এই বিক্রয় বার্তা থাকলে বাদ দিব। এই সকল যোগ বিয়োগ করে নিট বিক্রয় আসবে, এরপর বিক্রিত পণ্য বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা কি করব, প্রতিষ্ঠানের জন্য কি নিট বিক্রয় করব, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা।
এবার মোট মোট মুনাফা মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন ব্যয় বাদ নিট পরিচালন ব্যয় বের করব। পরিচালন ব্যয় বের করব, ঠিক আছে। এরপরে হ্যাঁ, পরিচালন মুনাফা এবং যা অন্যান্য হবে, আয় যোগ, অন্যান্য আয় পরিচালন ব্যয়, মুনাফা যা হবে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য আয় যোগ করব, ব্যয় বাদ দিব। অন্যান্য আয় ব্যয়, তা আমি তোমাদেরকে নিট মুনাফা। আয় ব্যয়গুলো ভাগ করে দিয়েছিলাম ক্লাসে মনে হয়। আমরা আয়কে দুই ভাগে ভাগ করতে পারি। বিশদ আয় বিবরণীর আয়কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা দুই হচ্ছে ভাগে। পরিচালন আয় আর একটা হচ্ছে অন্যান্য বা অপরিচালন আয়। তোমরা একটু লিখতে পারো আয়কে কয় ভাগে ভাগ করা যায়? দুই দুই ভাগে। ভাগে। বিশদ আয় বিবরণীর আয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচালন আয় আর একটা হচ্ছে অপরিচালন বা অন্যান্য আয়। লিখছো? এই যে একটু লিখে ফেলো। আয়কে দুই ভাগে ভাগ করা যায়। বিশদ আয় বিবরণীর আয়কে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? লিখেছো কিনা নন্দী? নন্দী, সাদিয়া লিখেছো? ওই কথা বলে না। বিশদ আয় বিবরণীর জন্য আয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচালন আয়। পরিচালন আয় হচ্ছে বিক্রয় এবং সেবা আয়। এই দুইটা হচ্ছে পরিচালন আয়। শুধুমাত্র দুইটা পরিচালন আয়। অন্যান্য বা অপরিচালন আয় হচ্ছে এই দুইটা বাদে বাকি সব অন্যান্য বা অপরিচালন আয়। এরপর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী বিশদ আয় বিবরণীর জন্য ব্যয়কে তিনটি অংশে ভাগ করে। কয়টি অংশে? দিয়া বুঝতে পারছো? বিশদ আয় বিবরণীর জন্য ব্যয়কে কয়টি অংশে ভাগ করা যাবে? সাদিয়া কি বুঝতে পারছো? সাদিয়া, বিশদ আয় বিবরণীর জন্য ব্যয়কে কয়টি অংশে ভাগ করা যায়? একটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কয়টা বলছিলাম মনে আছে? সাদিয়া কি শুনতে পাচ্ছ? নন্দী, হ্যাঁ স্যার। বিক্রিত পণ্যের ব্যয় কয়টা মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 8টা। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, বা সমাপনী মজুত পণ্য। জ্বালানি খরচ, এগুলো হ্যাঁ, আচ্ছা। কয়টা? 8টা। মোট কয়টা? 8টা। 8টা। বিক্রিত পণ্যের ব্যয় সর্বাধিক প্রচলিত বা সর্বাধিক ব্যবহৃত হচ্ছে কয়টা? 8টা। কি কি? 8টা। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ফাইভ মজুত, ক্রয় পরিবহন, ক্রয়, ক্রয় জাহাজ পরিবহন, ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ এবং জ্বালানি ডক চার্জ, খরচ। এই 8টা জ্বালানি। হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এর বাইরে আর কোনোটা দেখা যায় না বইতে। ঠিক আছে? ইয়েস। এরপর হচ্ছে পরিচালন ব্যয় এবং অন্যান্য বা অপরিচালন ব্যয়। 3 ভাগে ভাগ করা হয়েছে। বিশদ আয় বিবরণীর জন্য ব্যয়কে কয়টি অংশে ভাগ করেছে? 3টি অংশে। বিক্রিত পণ্যের ব্যয় তাহলে 8টা গেল। পরিচালন ব্যয় অনেকগুলো, তাই এটা আমরা মুখস্থ রাখবো না। আমরা মুখস্থ রাখবো অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? অন্যান্য ব্যয় হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে সকল সুদ জাতীয় ব্যয়। সকল সুদ জাতীয় ব্যয়টা কি? পরিচালন অন্যান্য ব্যয়। সকল ধরনের ক্ষতির ব্যয়, অর্থাৎ ব্যবসায়ী ক্ষতি সংক্রান্ত যত ব্যয় আছে সেগুলো হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। তারপরে হচ্ছে শিক্ষানবিশ ভাতা। কয় ধরনের ব্যয়ের কথা বললাম?
দেখো বিক্রিত পণ্যের ব্যয় বলেছি 8টা, পরিচালন ব্যয় অন্যান্য বা অপরিচালন ব্যয় বলেছি 3টা। তাহলে 8 আর 3 এই 3 ক্যাটাগরির ব্যয়কে বাদ দিলে বাকি যা থাকবে সবগুলো হচ্ছে পরিচালন ব্যয়। বুঝতে পেরেছ? ক্লাসিফিকেশন বুঝে গেল? বলি আমাকে শুনতে পাচ্ছ? বলছি হ্যাঁ স্যার, স্যার নেট ডিস্টার্ব করতেছে। ব্যয়কে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? হ্যাঁ স্যার, বুঝতেছি না আপনার আওয়াজ। ব্যয় বিবরণীর জন্য আমরা ব্যয়কে কয়টি শ্রেণীতে ভাগ করা পারবো? স্যার আপনার আওয়াজটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। যায় দেখো ব্যয় বিবরণী তো তো বুঝতে পারছো কিনা? স্যার কিছু বুঝতেছি না বুঝছো না? স্যার। না বলো না। কে হয় আর্থিক বিবরণীতে ব্যয়কে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয়, এর ব্যয়, বীমা, অবচয়, চুরি, 2 হচ্ছে পরিচালন পরিচালন ব্যয়, ব্যয়, পরিচালনা ব্যয়, 3 হচ্ছে কি অন্যান্য ব্যয়, অন্যান্য আয়, পরিচালন অপরিচালন। পরিচালনা ব্যয়, ব্যয়। ঠিক আছে? আর্থিক বিবরণীতে ব্যয়কে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন বা অন্যান্য ব্যয়। তাহলে প্রথমে আসো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক
প্রারম্ভিক ও পণ্য ক্রয়, কমা, মজুরি, কমা, জাহাজ ভাড়া, ঠিক আছে? জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, আমদানি, আমদানি শুল্ক, আমদানি শুল্ক। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক, চার্জ, ডক চার্জ, ঠিক আছে? সামগ্রী মজুত পণ্য, এরপরে হচ্ছে কি জ্বালানি খরচ, জ্বালানি খরচ, ঠিক আছে? কয়টা? বিক্রিত পণ্যের ব্যয় কয়টা? 8টা। এরপর হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। সকল জনিত ব্যয়, সকল ক্ষতিজনিত ব্যয়, ব্যয়, শিক্ষা নবিশ ভাতা, ঠিক আছে? অন্যান্য ব্যয় কয়টা? 3টা। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় 8টা এবং অন্যান্য ব্যয় 3টা। এগুলো বাদে বাকিগুলো হচ্ছে পরিচালন, পরিচালন ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় ও পরিচালন। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় এবং অপরিচালন ব্যয় ছাড়া বাকি সব ব্যয় হচ্ছে কি পরিচালন ব্যয়। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? কথা কি শুনতে পাচ্ছ?
ঠিক আছে, তাহলে তোমরা আজকে সন্ধ্যায় পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা। আশা করি খুব ভালো পরীক্ষা হবে। আর্থিক বিবরণী থেকে 2টি প্রশ্ন আসবে এবং রেওয়ামিল থেকে 1টি প্রশ্ন ও খতিয়ান থেকে 1টি প্রশ্ন থাকবে। সবাই ভালোভাবে পরীক্ষা দিবা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।